Travel isn't always pretty. ভ্রমণ সবসময় সুন্দর নয়। এই কথা একবার বলেছিলেন অ্যান্থনি বোর্ডজাইন নিজের কোনো একটা অনুষ্ঠানের একটি পর্ব তার স্বকীয় ঝটকা লাগা কণ্ঠের ভয়েস ওভারে গুটিয়ে আনতে আনতে। It isn't always comfortable. Sometimes it hurts. It even breaks your heart. But that's okay. The journey changes you. টেলিভিশনে তার প্রায় 15 বছরের পথ চলায় বোর্ডজাইন আমেরিকানদের নিয়ে গিয়েছেন এমন সমস্ত জায়গায় যেখানে যাওয়ার সম্ভাবনা তাদের সামান্যই ছিল, আর পরিচয় করিয়ে দিয়েছেন এমন সমস্ত মানুষদের সঙ্গে যাদের সঙ্গে দেখা হওয়ার কথা নয়। নিজের সেরারূপে তিনি সেই ছাকনিগুলো সরিয়ে ফেলেছেন যেগুলো একটি পরাশক্তি এই বিশ্বের উপর চাপিয়ে দেয়, ভালো এবং মন্দ, বিজয়ী আর ভুক্তভোগী, এবং খুঁজে পেয়েছেন এক অপরিহার্য মানবিকতা তার সাথে যা আমরা সবাই ভাগ করে নিই। যে সময় সমাজ মাধ্যম নিজেদের ন্যায়পরায়ণতা নিয়ে নিঃসংশয় উচ্চকিত কণ্ঠগুলোকে উঁচুতে তুলে ধরে, সেই সময় বোর্ডজাইন এমন এক দর্থতা হাজির করলেন যা কেমন করে যেন আশ্বস্ত করত, তার অনুষ্ঠানগুলো ইঙ্গিত দিত যে বিশ্বের বৈচিত্র্য, জটিলতা আর মাঝে মধ্যে অধঃপতনের দিকে সৎভাবে তাকানো সম্ভব, আর তাতে বরং নিজেকে আরো ঋদ্ধ করে তোলা যায়। আমেরিকানরা সংস্কৃতির ভেতরে এক ধরনের বিশেষ পুরুষের জন্য একটি জায়গা আলাদা করে রাখতে অভ্যস্ত, আর সেই মানুষটি প্রায় সবসময় একজন পুরুষ যে নিজের পথ নিজে তৈরি করে নেয়, সেই আত্মধ্বংসী সংগ্রামী প্রতিভা যে কোনো স্বীকৃত নিয়ম পুস্তক বা প্রতিষ্ঠিত রীতির সীমানার বাইরে বেরিয়ে গিয়ে সফল হয়। প্রতিকূলতা জয় করলে তো আরও ভালো কথা। বোর্ডজাইন সেই শ্রেণীতে একই সঙ্গে পরিচিত এবং অপ্রত্যাশিত এক সংযোজন, একদা হেরোইন এবং ক্র্যাক এই আসক্ত একজন তারকা শেফ যিনি রাঁধুনি হিসেবে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন না। তিনি 2000 সালে কিচেন কনফিডেন্সিয়াল দিয়ে একজন লেখক হিসেবে জনমানসে লাফিয়ে উঠে আসেন। রান্নাঘরে প্রায় 20 বছরের কাজের ভেতর দিয়ে চলা একটি গানজাও জার্নালিজম এর সফরনামা শুরু করেন। একজন তারকা হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত, হাতে সদা প্রশস্ত একটি উস্কানিমূলক টিপ্পনী আর এমন এক কৌতুক মাখা ভাবভঙ্গি যা দর্শকদের দিকে চোখ টিপত যখন তিনি গাসিপ ধর্মী কোনো সাংবাদিক বা ক্যাফিনে অতি চড়া কোনো টক শো সঞ্চালকের অতিথি হতেন। তিনি বলেছেন, "We all know those people are full of it." তবু তিনি এরপর তৈরি করে গিয়েছেন আন্তরিক এবং অনুসন্ধানী সব টেলিভিশন অনুষ্ঠান। দর্শকদের তিনি নিয়ে গিয়েছেন ওয়েস্ট ভার্জিনিয়া থেকে শুরু করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো পর্যন্ত সর্বত্র। খুঁজে পেয়েছেন তিনি এক অনন্য কণ্ঠস্বর আর প্রকাশের এমন এক ধরন যা আমাদের সংস্কৃতির অবিরাম কোলাহল ভেদ করে বেরিয়ে আসতে পেরেছিল। যদি এই প্রশ্নটা আমি আপনাদের দিকে ছুড়ে দিই যে আপনি অ্যান্থনি বোর্ডজাইনকে ভালোবাসতেন কিনা, যাদের সঙ্গে তার বা তার কাজের সামান্যতম পরিচয়ও ছিল, এমন বহু মানুষেরও মনে হতো যেন তারা তাকে ভালোবাসেন। তা যাই হোক না কেন, রোড রানার এর শেষ দেখাটা বেশ হৃদয় বিদায়ক। শেফ এবং টেলিভিশন তারকাটিকে নিয়ে মর্গান নেভেল এর পুরনো তথ্যচিত্রটি পর্দায় বোর্ডজাইন এর জীবনের 2 দশক পেরিয়ে যায়। শেষে এসে থামে বর্তমান সময়ের সেই দৃশ্যগুলোতে যেখানে তার বন্ধুরা এখনও 2018 সালে 61 বছর বয়সে তার আত্মহত্যায় মৃত্যুকে বোঝার চেষ্টায় হিমশিম খাচ্ছেন। সঙ্গীত শিল্পী অ্যালিসন মসহার্ট বলেছেন, "আমার মনে হয় না তিনি নিষ্ঠুর ছিলেন, অথচ সেই কাজটির মধ্যে কি ভয়ানক নিষ্ঠুরতা রয়েছে সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না।" এবং শিল্পী ডেভিড শাও ক্যামেরার সামনে কেঁদে ফেলেন এই বলে, "What the heck is everybody supposed to do?" তারপর বোর্ডজাইন এর একটি মিউরালের উপর স্প্রে পেইন্ট বলিয়ে দেন যেন মৃত্যুর উপর ছড়িয়ে পড়া পার্টস আননাউন সঞ্চালকের সেই সাধুসুলভ প্রতিকৃতিগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। গৌরবের আগুনে জ্বলে পুড়ে বিদায় নেওয়াটা ছিল চূড়ান্ত রকমের ঠুনকো একটা অভ্যর্থনা, তিনি বলেন এই কথা। রোড রানার মুক্তি পাওয়ার পর থেকে সমালোচক এবং দর্শকেরা নেভেল এর নেওয়া কিছু অস্বস্তিকর নৈতিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক করেছেন। বোর্ডজাইন এর কণ্ঠের ডিপ ফেক রেকর্ডিং বানাতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগানো, চোর বিকৃত করার জন্য তার মুখের উপর সেই সাধুসুলভ মিউরালটি বানিয়ে নেওয়া, ডরিও আর্জেন্টোর কন্যা অভিনেত্রী এশিয়া আর্জেন্টো কে বোর্ডজাইনের পতনের এক সুলভ কারিগর হিসেবে দাঁড় করানো, অথচ তার বক্তব্য জানতে একটিবার পর্যন্ত ফোন না করা। এগুলো সবই ছিল অদ্ভুত এবং বাড়াবাড়ি রকমের সিদ্ধান্ত, আমি ব্যক্তিগতভাবে এটাই বলবো। তবু আমাকে সবচেয়ে বেশি হতভম্ব করেছে ছবিটা যা বাদ দিয়ে গেছে সেই ব্যাপারটাই। I want to make a film about why he was who he was. ছবির শুরুতে শিল্পী জন লরি কে বলেন নেভেল। এর পরের 2 ঘন্টা ধরে রোড রানার যেন তার বিষয়ের জীবনের সেই সমস্ত অংশ এড়িয়ে যায় যা নেভেল এর প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারত। এই বছরের গল্পের সুতোয় ফিরে আসা যাক। ছাউনি এখানে এক খুবই চেনা ধাঁচের এক 19 বছর বয়সী উপদ্রব, ঠিক যে ধরনের চরিত্রের জন্য এমন কামিং অফ এজ ছবি তৈরি হয়। কলেজে থাকতে থাকতে এমন কারো প্রতি হয়তো আপনার মন উথাল পাথাল করতো, সে গোমরা মুখে ঘুরে বেড়ায়, পকেটের পেছনে গোজা থাকে জাগতিক জ্ঞানে ভরা পেপার ব্যাগ, অসময়ের গরমেও গায়ে চড়ায় চামড়ার জ্যাকেট, আর মুখে যেন সেটা থাকে একটা স্থায়ী গোমরা ভাব। তবু জামনিক স্যাসার অভিনয় ছাউনি নিছক একজন ভানধরা ব্যাড বয় এর চেয়ে অনেক বেশি কিছু। সে ক্রমে অর্থপূর্ণ কোনো কিছুর দিকে নিজের পথ কেটে এগোতে শুরু করেছে।
তার পুরো নামটাও ঘটনাচক্রে অ্যান্থনি বোর্ডজাইন, যাকে নিয়ে দর্শক সম্ভবত জানে যে একদিন তিনি হয়ে উঠবেন এক খ্যাতনামা শেফ এবং লেখক। নিজের ব্যাক অফ হাউস অভিজ্ঞতাকে রসদ হিসেবে কাজে লাগিয়ে শেষমেশ টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে তার খ্যাতি, রাঁধুনির জীবন নিয়ে তার ঝাঝালো লেখাকেও এই ব্যাপারটি ছাপিয়ে যাবে। ম্যাট জনসনের পরিচালনায় ও যৌথ চিত্রনাট্যে তৈরি ছবিটির এই পরিণতির কাছে খোঁড়া হয়ে পড়ার কথা। কাগজে কলমে ছাউনিকে মনে হয় এমন এক ছবি যা দর্শকদের কাছে এমন কিছু বুঝে নেওয়ার দাবি রাখে যা ছবির ভেতরে ঘটেই না। একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত ছাউনিকে তার পুরো নামে ডাকা থেকে ছবিটি বিরত থাকে। খানিকটা বিরক্তিকর, তবে সবে বেড়ে ওঠা এই শৌখিন অপটু তরুণটি একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে যখন সে পর্দার বাইরে আরও একটু পরিণত হবে। তবে বোর্ডজাইন সম্পর্কে সত্যিটা হচ্ছে গিয়ে যে তিনি সত্যি ছিলেন একজন চলচ্চিত্রচিত চরিত্র, এমনকি তার বিপদগামী কৈশোরেও। অন্তত সেই সময়টা নিয়ে তার হৃদয়স্পর্শী লেখাকে যদি আমরা বিশ্বাস করতে পারি। ছাউনি ছবিটার রসদ নিয়েছে কিচেন কনফিডেন্সিয়াল থেকে। বোর্ডজাইন এর 2000 সালের সেই তুমুল বিক্রি হওয়া বই, যা এক ক্লান্ত অথচ আবেগী নিউ ইয়র্ক শেফের চোখ দিয়ে হাই কুইজিন এর বৃক্ষ উত্তাল জগৎটাকে অনাবৃত করে দিয়েছিল। কিন্তু চিত্রনাট্য কেবল শুরুর অধ্যায়গুলোকেই রূপান্তরিত করেছে, যেগুলোতে ধরা পড়েছে রান্নার পেশায় বোর্ডজাইনের দ্বিধাজড়িত হাতেখড়ি, যার মধ্যে রয়েছে কৈশোরের একটি গ্রীষ্ম যখন প্রায়ই রাতের নেশায় ঘোর কাটিয়ে তিনি কেপ কড এর একটি সামুদ্রিক খাবারের রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করতেন। সেই শুরুর হালকা পদটিকে একটি ঋদ্ধ মেঠমূল পদ হিসেবে হাজির করেও কেমন করে যেন সবকিছু চমৎকারভাবে মিলে যায়। এবং বোর্ডজাইন এর প্রাপ্তবয়স্ক জীবনের জটিল খুঁটিনাটির ভার ছাউনির উপর কখনো চাপানো হয়নি। আর স্যাসা কেউ বলা হয়নি এমন এক সুপরিচিত মানুষকে নকল করতে হবে তার পক্ষে, যিনি নিজের কর্মজীবনের শেষার্ধ কাটিয়েছেন টেলিভিশনে। বরং তাকে শুধু ধরতে হয়েছে সম্ভাবনার সেই অনুভূতিটুকু, যৌবনের চেনা বোকামিতে জড়ানো অনুভূতিটি। এ কাজে স্যাসা আর জনসন দুজনেই অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। ব্যক্তিগতভাবে বলতে গেলে পাঠকেরা বোর্ডজাইনকে ভালোবাসতেন কারণ তিনি রান্নাঘরের জগৎটিকে দেখিয়েছিলেন যেন আইনের বাইরের মানুষের এক আশ্রয় হিসাবে, এমন এক জায়গা যেখানে পুরুষেরা, সাধারণত পুরুষেরাই, যারা নিজেদের সমাজচ্যুত বলে মনে করত, যারা নিজেদের মতো করে থাকতে পারত, সামনের ঘরের খদ্দেরদের প্রতি নির্লিপ্ত অবজ্ঞা দেখাতে পারত, দ্রুত পয়সা কামাতে পারত, আর সেই পয়সা দ্রুত উড়িয়ে দিত মাদক কেনার জন্য আর সেই রক স্টারদের গান শুনতে শুনতে, যাদের মতো করে তিনি শেফদের দেখতেন। তার আগে আর কেউ লাইনে খাটার ঘাম আর পোড়া দাগকে এমনভাবে আকর্ষণীয় করে তোলেননি। যদিও সেই জগতের বর্ণনাও আগে হয়েছিল জর্জ অরওয়েল এর হাতে, যার জানেন আউট ইন প্যারিস অ্যান্ড লন্ডন এর কথা বোর্ডজাইন উল্লেখ করেছিলেন কিচেন কনফিডেন্সিয়াল এর শুরুতে। সেই বই যা বোর্ডজাইনকে প্রথমে একজন সাহিত্যিক এবং তারপর একজন টেলিভিশন তারকা হিসেবে প্রতিষ্ঠা করেছিল। দর্শক হিসেবে আমরা ছাউনির সঙ্গে প্রথম দেখা পাই কলেজে, যেখানে পড়া ছেড়ে দেওয়ার আগে সে 2 বছর কাটিয়েছে। শিক্ষাবর্ষ শেষ আর সে আশায় আছে গ্রীষ্মকালীন একটি লেখালেখির বৃত্তি জোটানোর, যা মুগ্ধ করবে তার শীতগ্রস্ত বাবা কিয়ারকে, যে চরিত্রে অভিনয় করেছেন রেড সামার, এবং তার অনেক বেশি খুঁতখুঁতে মা গ্ল্যাডিসকে, এবং এই চরিত্রে অভিনয় করেছেন জেগমেরা ডমিনিসেক। সেটা ভেস্তে গেলে ছাউনি বরং ন্যান্সি নামের একটি পছন্দের মেয়ের পিছু নিয়ে চলে যায় প্রভিন্সটাউন ম্যাসাচুসেটসে, যেখানে মেয়েটি একটি গ্রীষ্মকালীন চাকরি করছে। শেষমেশ তার কপালে হোঁচট খেয়ে জুটে যায় ফ্ল্যাগশিপ নামের একটি সামুদ্রিক খাবারের জায়গার বাসন মাজার কাজ। এবং ছবির অনেকটা সময় জুড়ে ছাউনি একজন পর্যবেক্ষক, যতটা পারা যায় সে জ্ঞান শুষে নিচ্ছে আর সেই সঙ্গে ফুটিয়ে তুলতে চাইছে এক দুর্লভ নির্লিপ্ততা, যে বৈশিষ্ট্য অনুপ্রেরণার খোঁজে থাকা বহু তরুণকেই মোহিত করে। তার প্রেরণার উৎসকে সে মূলত খুঁজে পায় শেফ নামে সাদামাটাভাবে ডাকা এক চরিত্রের মধ্যে, যে চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনিও ব্যান্ডেরাস। ইনি একজন বিচক্ষণ বয়স্ক ব্রাজিলিয়ান পুরুষ, যিনি প্রতিদিন সকালে নীরবে সমুদ্রকে অভিবাদন জানান এবং নিজের পেশাকে এখনো এতটাই ভালোবাসেন যে হাইন্স এর এক বোতল কিনে আনার বদলে তিনি নিজের হাতে খেচাপ বানিয়ে নেন। এবং ব্যান্ডেরাস এমন এক ভূমিকা ঘুমিয়েও করতে পারেন বলে আমার ধারণা। সেই ধ্যানমগ্ন খানিকটা অধরা পথ প্রদর্শক, যিনি একই সঙ্গে সরাসরি এবং কাব্যিক ঢঙে উপদেশ বিলিয়ে যান, কিন্তু তিনি সম্ভবত জীবিত অভিনেতাদের মধ্যে সেরা, যিনি এমন একজন সেন্সেই সুলভ ভূমিকায় এমনভাবে মিশে যেতে পারেন যা তা গতানুগতিকভাবে দোকান থেকে তুলে আনা বলে মনে হয় না। শেফ চরিত্রটির অস্তিত্ব মূলত ছাউনির ভেতরে নিজের কাজ নিয়ে এক গর্ববোধ সঞ্চার করার জন্য। এই সহজাত সহমর্মিতার জোরেই ছাউনি এমন একটা জীবনচিত্র হয়েও পার পেয়ে যায় যা একজন মানুষের জীবনের একদম শুরুর অধ্যায় শেষ হয়ে যায়। একজন মানুষ কিভাবে শেফ হয়ে উঠল, এটি তার এক উৎস কাহিনী বটে, তবে এর আগ্রহ বেশি এই নিয়ে যে কিভাবে কেউ একটি এলোমেলো ঝাঁকড়া সংস্কৃতির প্রেমে পড়তে পারে আর কিভাবে রন্ধনশিল্প অভিজাত আর সাধারণকে সুন্দরভাবে মিলিয়ে দেয়। ছাউনি শিখেছে কিভাবে শেফদের জন্য উপাদেয় পদ বানাতে হয়,
একই সঙ্গে সে শিখেছে কিভাবে ঝিনুক ভাঙতে হয়, থালা বাসন মাজতে হয়, পরিষ্কার করতে হয়, এবং সে নিজেকে টিকিয়েও রেখেছে এক ধরনের নোংরা অশ্লীল সঙ্গদলের সঙ্গে। ছাউনি গল্প বলার এক আবশ্যিকভাবে গৌণ অংশ হলেও তবু তাকে ছলনাময়ভাবে বড় মাপের বলে মনে হয়, আর তাতে মিশে আছে তার বিষয়ের বাস্তব জীবনের মোহিনী আকর্ষণের ঠিক ততটুকুই যতটা দরকার। একজন লেখক হিসেবে অ্যান্থনি বোরজাইন কে যা স্বতন্ত্র করে তুলেছিল সেটাই তাকে করেছিল এক দুর্দান্ত টেলিভিশন ব্যক্তিত্ব, এবং তিনি বাস্তবতার মেকি সৌন্দর্য খুলে ফেলতেন, আর যারা খাবার বানাতো তাদের জীবনে খুঁজে পেতেন এক গভীর সত্য, এবং সেই উত্তপ্ত রান্নার লাইনটিকে যতটা না মহিমান্বিত করতেন তার চেয়ে বেশি বলতেন সেখানে কাজ করতে আর বেঁচে থাকতে যে কাঠিন্য লাগতো তার কথা, এবং সেই অদ্ভুতভাবে বিচ্ছিন্ন এবং তুলনামূলক নিরাপদ জগতের কথা যা সম্ভব হয়ে উঠতে এমন মানুষদের জন্য যারা প্রায়ই বেড়ে উঠেছে অনিরাপদ জগতে। সেই গণ্ডিবাঁধা মানসিকতার কথা যা জন্ম দিয়েছিল তার নিজস্ব ভাষা এবং নিজস্ব আচরণবিধির। What can I say? What can I do? I'm trying to be the girl that you're talking to. Baby, you can be my American hot, hot boy. You can be my American hot, hot. What can't you say what you wanna do?